দেখ, আজকে আমরা শিবাজির শাসন ব্যবস্থা আলোচনা করব। তোরা জানিস যে শিবাজি ছিল মারাঠা সাম্রাজ্যের সংগঠক বা মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠায় যার ভূমিকা সব থেকে বেশি, সে কিন্তু অবশ্যই সেটা শিবাজি। এবং দীর্ঘকাল মুঘলদের সঙ্গে লড়াই করে যে বিচ্ছিন্ন মারাঠা অঞ্চলগুলো বা মারাঠা রাজ্য, সেগুলোকে ঐক্যবদ্ধ করে এবং ঐক্যবদ্ধ করে তিনি একটা সাম্রাজ্যের রূপ কিন্তু দেন, যেটা মারাঠা সাম্রাজ্য নামে পরিচিত। এখানে একটা জিনিস মাথায় রাখবি যে শিবাজি তার শাসিত বা তার তৈরি করা মারাঠা সাম্রাজ্যে যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, সেটা কিন্তু খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। দীর্ঘস্থায়ী না হলেও তার কিন্তু একটা অপরিসীম গুরুত্ব আছে। কারণ শিবাজি মুঘলদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে, কারণ তার জীবনের বেশিরভাগটা সময় তিনি লড়াই করেছেন মুঘলদের সঙ্গে, এবং মুঘলদের সঙ্গে সাউথ ইন্ডিয়া, বিজাপুর, গোলকুন্ড এদের সঙ্গে অবশ্যই। তো এই লড়াইয়ের মাধ্যমেই কিন্তু লড়াই করতে করতে তিনি যে সাম্রাজ্য তৈরি করেন, সেই সময়ের মধ্যেই কিন্তু তিনি সেখানে কিন্তু একটা অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন কিন্তু তিনি তৈরি করে যান। শিবাজির যদি অঞ্চল দেখি, যেটা শিবাজির অধিকারভুক্ত অঞ্চল, সেই অঞ্চলে যদি দেখি আমরা, তাহলে আমরা দেখব তার অঞ্চলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক, যেটা শিবাজির প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীন অঞ্চল, যেটাকে আমরা বলবো স্বরাজ্য, অর্থাৎ যে অঞ্চলটা শিবাজির প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে আছে এবং যে অঞ্চলেই একমাত্র শিবাজি তার শাসন ব্যবস্থা তৈরি করেছে বা শাসন কার্য চালিয়েছে, সেটা হলো স্বরাজ্য, যেগুলো শিবাজি দখল করেছে বা জয় করেছে। আরও কিছু অঞ্চল ছিল যেগুলো কিন্তু শিবাজির দখল করা বা জয় করা নয়, কিন্তু শিবাজি সেই সব অঞ্চল থেকে কিন্তু নিয়মিত রাজস্ব আদায় করত। সে দুটো ট্যাক্স, চৌথ এবং স্বদেশমুখী, সেই দুটো ট্যাক্স কিন্তু সেগুলো থেকে আদায় করত। সেই অঞ্চলগুলো আইদার মুঘল অঞ্চল, কিংবা দক্ষিণী সুলতানিদের অন্যান্য রাজ্যের কোনো অঞ্চল, কিংবা তার জয় করা বা তার সঙ্গে চুক্তিতে আসা বিভিন্ন অঞ্চল, যেখান থেকে সে কিন্তু বিভিন্ন সময় চৌথ এবং স্বদেশমুখী কর আদায় করতো। এই অঞ্চলটাকে আমরা বলবো মুলকাগিরি। তাহলে দেখ, শিবাজির দুটো অঞ্চল, এক যেটা শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন অঞ্চল, যেখানে সরাসরি শিবাজির শাসন কার্য চলতো, যেখানে শিবাজির পুরো অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা রয়েছে, সেটা হলো স্বরাজ্য। আরও কিছু অঞ্চল যেগুলো মুঘলদের অঞ্চল, কিংবা দক্ষিণ সুলতানি অন্যান্য রাজ্যগুলির অঞ্চল, কিংবা শিবাজির জয় করা অঞ্চল, কিন্তু সেখানে শিবাজির প্রত্যক্ষ শাসনাধীন নেই, সেখান থেকে শিবাজি দুটো কর আদায় করতো, একটা চৌথ এবং স্বদেশমুখী। এই চৌথ হলো সেই অঞ্চলের রাজস্বের 1/4, আর স্বদেশমুখী হলো 1/10, অর্থাৎ 10/1 এই কতটা কেন আদায় করতো বা কী করতো? আসলে এই মুলকাগিরি যে অঞ্চলটার কথা বললাম, যেখানে শিবাজির প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই, এই অঞ্চল থেকে শিবাজি এই দুটো কর আদায় করতো এই শর্তে যে এই দুটো কর আদায় করলে মানে এই দুটো কর দিলে ওই মুলকাগিরির লোকেরা বা ওই অঞ্চলের লোকেরা মারাঠাদের আক্রমণের হাত থেকে রক্ষা পাবে বা মারাঠারা ওই অঞ্চলে লুটপাট করবে না। এই শর্তে ওই মুলকাগিরি অঞ্চলের মানুষরা শিবাজি বা মারাঠা বাহিনীকে এই দুটো কর দিত, চৌথ এবং স্বদেশমুখী। তবে এখানে এটাও মাথায় রাখিস যে শুধুমাত্র মারাঠা আক্রমণ করবে না বা মারাঠারা ওই অঞ্চলে কোনো রকম লুটপাট করবে না, এই শর্তই দেওয়া হয়েছিল। কিন্তু অন্য কেউ আক্রমণ করলে শিবাজি বা মারাঠা সৈন্যবাহিনী তাদের বাঁচাবে, তার সেরকম কিন্তু কোনো শর্ত এখানে ছিল না। অর্থাৎ যদি দেখি যে অধীনতামূলক মিত্রতা যদি বলিস, অধীনতামূলক মিত্রতাতে কিন্তু ইংরেজ কোম্পানি পুরো দায়ী নিয়েছিল, মানে বা কারোর সঙ্গে সন্ধি করবে, চুক্তি করবে বা যুদ্ধ করবে, তার সমস্ত দায় কিন্তু সমস্তটাই দেখভাল করবে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যদি কোনো রাজ্য অধীনতামূলক মিত্রতানীতির আন্ডারে চলে আসে। শিবাজির ক্ষেত্রে কিন্তু সেটা নয়। শিবাজি যে অঞ্চল থেকে চৌথ এবং স্বদেশমুখী আদায় করছে, সেখানে শুধুমাত্র মারাঠারা আক্রমণ করবে না, বিনিময়ে তারা চৌথ এবং স্বদেশমুখী দিচ্ছে। অর্থাৎ শিবাজির পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা আক্রমণ করবো না। কখন করবো না? যদি তুমি চৌথ এবং স্বদেশমুখী দুটো কর আমায় দাও। তাহলে দেখ, দুটো অঞ্চল পেলাম, একটা স্বরাজ্য যেখানে তার অ্যাডমিনিস্ট্রেশন ও প্রশাসন আছে, আর একটা মুলকাগিরি যেখানে কিন্তু আমরা দেখলাম যেখান থেকে শিবাজি সৈন্যবাহিনী বা মারাঠা সৈন্যরা চৌথ এবং স্বদেশমুখী আদায় করে। আমরা যখন অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করব, অবশ্যই যে বিষয়টা মানে যে পার্টটা আমরা আলোচনা করবো, সেটা অবশ্যই স্বরাজ্য। যে স্বরাজ্য বা স্বরাজ্য অঞ্চলে তার কি অ্যাডমিনিস্ট্রেশন তিনি প্রতিষ্ঠা করেছিলেন বা কী শাসন ব্যবস্থা তিনি কিন্তু সেখানে কার্যকর করেছিলেন। দেখ, যখনই শাসন ব্যবস্থা আমরা আলোচনা করব, সবার আগে দেখব যে শাসন ব্যবস্থায় সেখানে কারা শাসন করছে বা সেখানকার শাসন কাঠামোকে শিবাজি কীভাবে সাজিয়েছেন।
এটা জানিস যে শিবাজি 1674 যখন রায়গড় দুর্গে তার অভিষেক হয়, কিন্তু তখন ছত্রপতি উপাধি নেন। অর্থাৎ ছত্রপতি মানে মারাঠা অঞ্চলের যে সবচেয়ে প্রধান তিনি হলেন ছত্রপতি। তো শিবাজি অবশ্যই তিনি ছত্রপতি ছিলেন। তো শাসন ব্যবস্থায় সবার উপরে অবশ্যই ছত্রপতি বা সম্রাট। ছত্রপতির নিচে ছিল আরও 8 জন শাসক, যাদের বলা হতো অষ্টপ্রধান। অর্থাৎ সবার উপরে ছত্রপতি, তার নিচে ছিল বা তার আন্ডারে ছিল আরো 8 জন শাসক, যাদের আমরা বলবো অষ্টপ্রধান। এরা কারা? একটা চার্টের সাহায্যে আমি করেছি, তোরা দেখ। দেখ, এটা হলো স্বরাজ্য অঞ্চলে শিবাজির প্রবর্তিত শাসন কাঠামো। সবার ওপর ছত্রপতি এবং তার অধীনে 8 জন গুরুত্বপূর্ণ পদাধিকারী, যাদের আমরা বলবো অষ্টপ্রধান। এদের মধ্যে সবার আগে এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো পেশোয়া বা প্রধানমন্ত্রী। ইনি কী করেন? ইনি সমগ্র শাসন ব্যবস্থা তত্ত্বাবধান করতেন, রাজার অবর্তমানে তার প্রতিনিধিত্ব করতেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় রক্ষা করতেন এবং রাজার চিঠিপত্র ও নির্দেশনামায় পেশোয়ার স্বাক্ষর এবং সিলমোহর থাকত। আমি আগেই বলেছিলাম যে পেশোয়া পদটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এই পেশোয়া কিন্তু পরবর্তীকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মারাঠা সাম্রাজ্যে। 2, দেখ, মজমুয়াদার বা অমাত্য। তিনি ছিলেন অর্থমন্ত্রী, যিনি রাজার আয় ব্যয়ের হিসেব পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ তার কাজের অন্তর্ভুক্ত ছিল। অর্থাৎ সেকেন্ড হলো মজমুয়াদার বা অমাত্য, যিনি ছিলেন অর্থমন্ত্রী, যিনি রাজার আয় ব্যয়ের হিসেব পরীক্ষা এবং রক্ষণাবেক্ষণ করতেন। 3, ওয়াকিনবিশ বা মন্ত্রী, যিনি রাজার দৈনন্দিন কার্যাবলী ও দরবারের বিবরণী লিপিবদ্ধ করতেন, রাজার দৈহিক নিরাপত্তা সম্পর্কে খবর সংগ্রহ করতেন। 4, স্বর্ণাবিশ বা সচিব, যিনি রাজকীয় চিঠিপত্র যথাযথভাবে মুসাবিদা করার কাজ তত্ত্বাবধান করতেন। মুসাবিদা করার মানে লেখার কাজ তত্ত্বাবধান করতেন এবং মহাল ও পরগনা রাজস্ব সংক্রান্ত হিসাব পরীক্ষা করতেন। 5, সুমন্ত বা দবির, ইনি হলেন বিদেশ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মচারী। যুদ্ধ শান্তি সম্পর্কে রাজাকে পরামর্শ দান, বিদেশে রাষ্ট্রদূত নিয়োগ, কূটনৈতিক সম্পর্ক, এইসব তত্ত্বাবধান ছিল এর কাজ। অর্থাৎ সে এখনকার ভাষায় ফরেন মিনিস্ট্রি আর কি, বিদেশ প্রতিমন্ত্রী। এরপর দেখ, স্যার ই নৌবত, যিনি হলেন সেনাপতি বা সেনাবাহিনীর প্রধান। নেক্সট, পণ্ডিত রাও বা মুহাতাসিব, ইনি ধর্মীয় বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। ব্রাহ্মণদের পুরস্কৃত করা, ধর্মীয় বিরোধীদের নিষ্পত্তি করা, ধর্মবিরোধীদের শাস্তি দান করা, এগুলো তার কাজের অন্তর্ভুক্ত ছিল। অ্যান্ড লাস্ট, ন্যায়াধীশ বা কাজী উল কাজাত, যিনি হলেন প্রধান বিচারপতি, দেওয়ানি এবং ফৌজদারি বিরোধে নিষ্পত্তি করতেন এই ব্যক্তি বা এই ন্যায়াধীশ। এখানে একটা জিনিস মনে রাখবি, এছাড়াও তার প্রশাসনে আরও কিছু কর্মীমণ্ডলী কিন্তু এর সঙ্গে যুক্ত ছিল, যেমন চিটনিস, সুবনিস, মজুমদার, মুন্সি, যেগুলোর কথা এই চার্টে কিন্তু নেই। এখানে একটা জিনিস মনে রাখ, তোরা যাদের দেখলি, মানে যে চার্টটা দেখলি বা প্রত্যেকের সম্বন্ধে আমি বললাম, এখানে যেটা বলার এক্সট্রা, যে এই যে অষ্টপ্রধান যারা মারাঠা অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, এরা কিন্তু প্রত্যেকেই তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকতো একমাত্র ছত্রপতিকে, অর্থাৎ সম্রাটকে। আমি বলছিলাম তখন যে পেশোয়া বড়, অবশ্যই পেশোয়া বড়, কিন্তু পেশোয়া বড় হলেও পেশোয়ার আন্ডারে সেইভাবে কেউ নেই। প্রত্যেকেই আলাদা আলাদাভাবে কিন্তু তাদের কাজের জন্য দায়ী ছিল বা তাদের কাজের জন্য জবাবদিহি করতে বাধ্য থাকতো ছত্রপতির কাছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবি। তবে দুটো ব্যাপারে বা দুটো দপ্তরের ব্যাপারে শিবাজি খুব একটা নাম গলাতো না। একটা হলো হিসাব রক্ষক আর একটা হলো ধর্মের ব্যাপারে। তার একটা কারণ হলো ধর্মের ব্যাপারে না গলানোর কারণ শিবাজির নিজের স্ট্যাটাস, নিজে ছিলেন অব্রাহ্মণ, ফলে তিনি ধর্মের ব্যাপারে খুব একটা নাক গলাতেন না। আর তিনি যেহেতু পড়াশোনা জানতেন না, প্রথাগত শিক্ষা ছিল না, তার ফলে সে হিসাব রক্ষক বা হিসাবের ব্যাপারটা তো নাক গলাতেন না। বাকি কিন্তু সমস্ত ব্যাপারেই তিনি কিন্তু দেখতেন এবং সরাসরি মানে তার আন্ডারেই প্রত্যেকে ছিল এবং তাকেই সবাইকে জবাবদিহি করতে হতো।
পরবর্তীকালে শিবাজি চলে যাওয়ার পর বা শিবাজির মৃত্যুর পর আরও পরবর্তীকালে তোরা জানিস যে এই ক্ষমতাটা কিন্তু আস্তে আস্তে ছত্রপতির কাছ থেকে চলে এসেছিল পেশোয়াদের কাছে বা প্রধানমন্ত্রীদের কাছে, বিশেষ করে যখন তিনজন পেশোয়া বালাজি বিশ্বনাথ, বাজিরাও, প্রথম বাজিরাও, দ্বিতীয় বাজিরাও তারা ক্ষমতায় ছিল। স্বরাজ্যের শাসন কাঠামো তো আমরা জানলাম। এবার দেখ এই স্বরাজ্য অঞ্চলটা তো কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ স্তর বা ডিপার্টমেন্টে ভাগ ছিল, অর্থাৎ কতগুলো প্রশাসনিক স্তরে বিভক্ত ছিল। সেই বিভাগগুলো এবার আমরা একটু আলোচনা করব যে এই পুরো স্বরাজ্য অঞ্চলটা কি কি প্রশাসনিক স্তরে বিভক্ত ছিল। এটাও একটা চার্টের মাধ্যমে আমরা দেখে নেব যে সবার উপরে কে ছিল, সেখান থেকে মানে কীভাবে ওপরের স্তর থেকে গ্রাম্য লেভেল অবধি বা গ্রাম অবধি কীভাবে প্রশাসনিক স্তরগুলোকে ভাগ করা হয়েছে। দেখ স্বরাজ্য অঞ্চলের প্রশাসনিক স্তর বিভাগ যদি আমরা নিচ থেকে দেখি তাহলে দেখব, দেখ সবার নিচে গ্রাম বা মৌজা, এটা সর্বনিম্ন প্রশাসনিক একক মারাঠা সাম্রাজ্যের। কতগুলো গ্রাম বা মৌজা নিয়ে তৈরি হচ্ছে তরফ, কয়েকটি তরফ নিয়ে আবার তৈরি হচ্ছে প্রান্ত বা সুবা, এবং কয়েকটি সুবা নিয়ে গঠিত হচ্ছে প্রদেশ। মাথায় রাখবি শিবাজির আমলে মোট 3টে প্রদেশ ছিল, অর্থাৎ পুরো মারাঠা সাম্রাজ্যটা 3টে প্রদেশে বিভক্ত ছিল এবং প্রত্যেকটা প্রদেশে একজন দক্ষ ব্যক্তি শাসন পরিচালনা করতেন। এবার এই যে বিভাগগুলো আমি বললাম তাদের যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের নাম একটু বলছি। যেমন দেখ প্রান্ত বা সুবা, তার শাসনকর্তা ছিল মামলাতদার। তরফের শাসনকর্তাকে আমরা বলছি কাম্বিজদার। আর গ্রাম অঞ্চলে ছিল পাতিল বা দেশপান্ডে নামক কর্মচারী। এরা মানে পাতিলরা রাজস্ব আদায়, পুলিশি ব্যবস্থা, গ্রাম সমিতির অধিবেশন, আহ্বান, পরিচালনা সমস্ত রকম কাজ করত এবং সরকার ও স্থানীয় স্তরে যে গ্রাম সমিতি তার মধ্যে কিন্তু সমন্বয় রক্ষার কাজও এই পাতিলরা করত। এখানে একটা জিনিস মাথায় রাখিস যে একটাই বলবো জাস্ট, যে এই যে পাতিলদের কথা আমি বললাম ফার্স্টে, যারা গ্রাম্য অঞ্চলের প্রধান ছিল, এই পাতিলরা কিন্তু সরকারি কর্মচারী ছিল না বা এদের নিয়োগ কিন্তু সরকার থেকে হতো না। এরা ছিল গ্রাম্য অঞ্চলের গ্রাম্য যে সভা সমিতিগুলো সেখান থেকে এদের নিয়োগ করা হতো, মনোনীত করা হতো। এটা অনেকটা মানে এদের অবস্থানটা অনেকটা চোলদের আমলের মধ্যস্থদের মতো। আর এটা কিন্তু সাউথ ইন্ডিয়ার একটা প্রশাসনিক কাঠামো, যেখানে কিন্তু গ্রাম্য লেভেলে কিন্তু দেখা যেত যে যারা গ্রাম শাসন করছে বা গ্রামীণ অঞ্চলের যারা শাসক তারা কিন্তু কখনোই ওপর স্তর থেকে তাদের নিয়োগ করা হতো না। তারা অনেকেই কিন্তু বা তারা বেশিরভাগই গ্রাম্য যে সভাগুলো তারা তাদের নিয়ন্ত্রণ করতেন বা এরা গ্রাম অঞ্চলের স্থানীয় কর্মচারী। এটা আমরা কিন্তু অ্যানশিয়েন্ট ইন্ডিয়া যখন চোল রাষ্ট্র ব্যবস্থা দেখেছি তখন আমরা দেখেছি কিন্তু এটা মাথায় রেখেছি একটু। দেখ প্রশাসনের আর একটা পার্ট হলো ট্যাক্স বা রাজস্ব। শিবাজির সময় আমরা দেখেছি শিবাজি কিন্তু মূলত মালিক অম্বরের যে রাজস্ব ব্যবস্থা তার অনুকরণেই তার রাজস্ব ব্যবস্থাকে ঢেলে সাজান। তবে এখানে একটা জিনিস মাথায় রাখবি যে 1679 খ্রিস্টাব্দে আন্নাজি দাত্ত তিনি একটা রাজস্ব ব্যবস্থা তৈরি করেন এবং সেই অনুযায়ী কিন্তু শিবাজির রাজস্ব ব্যবস্থাও পরবর্তীকালে তৈরি হয়। শিবাজি রাজস্ব ব্যবস্থায় দুটো জিনিসের উপর জোর দিয়েছিল, এক নিয়মিত রাজস্ব আদায়, আর দুই যারা মধ্যস্বত্বভোগী অর্থাৎ যারা কৃষক এবং সম্রাটের মাঝে যেসব মধ্যস্বত্বভোগীরা ছিল তাদের ক্ষমতাকে খর্ব করা। এই সময় দেখবি যে দেশমুখ, কারকুন এইরকম প্রচুর আমরা যদি দেখি, পাতিল, কুলকানি এইরকম প্রচুর মধ্যস্বত্বভোগী ছিল যাদের আমরা মির্সাদার বলছি। এই মির্সাদাররা যারা কিন্তু শিবাজি এবং রায়ত বা কৃষকদের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিল। এরা যে রাজস্ব আদায় করত এরা কিন্তু সেই রাজস্বের খুব সামান্য অংশই রাজস্ব বা সম্রাটকে দিত, বাকি অংশ তাদের হাতে থাকতো। ফলে তারা কিন্তু সেই বাকি প্রচুর রাজস্ব দিয়ে তারা তাদের নিজস্ব সম্পদ বাড়াতো এবং কেল্লা বা দুর্গ বা গড় তৈরি করতো। ফলে শিবাজির প্রথম লক্ষ্য ছিল এই মধ্যবিত্ত শ্রেণীর ক্ষমতা কিন্তু খর্ব করা। এই যে মধ্যস্বত্বভোগী মাঝখানের যে শ্রেণী যাদের কথা আমি বললাম মির্সাদার, এদের ক্ষমতা কিন্তু খর্ব করা। ফলে শিবাজি কিন্তু রাজস্ব ব্যবস্থা যেটা করেন, এক তিনি কিন্তু এদের ক্ষমতা খর্ব করেন এবং কৃষকদের সঙ্গে সরাসরি রাজস্ব একটা বন্দোবস্ত করেন, যেটা অনেকটা পরবর্তীকালের রায়তওয়ারি বন্দোবস্তের মতো, যদিও রায়তওয়ারি থেকে এটা অনেকটাই আলাদা। এবং শিবাজি তার রাজস্বের পরিমাণ কিন্তু অনেকটাই বাড়ান বলে অনেকে মনে করছেন,
কোথাও 40% এবং অনেক ক্ষেত্রে কিন্তু 50% 50% অব্দিও কিন্তু তিনি রাজস্ব কিন্তু আদায় করেন। তবে শিবাজি যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা কিন্তু এইটা যে মধ্যস্বত্বভোগী যারা তাদের ক্ষমতা কিন্তু খর্ব করেন। তবে আরেকটা কথা এখানে বলবো যে তার মানে এই নয় যে শিবাজি এইসব মধ্যস্বত্বভোগী কর্মচারীদের কখনোই জাগির, আমরা যেটা মুঘল আমলে দেখেছি বা এখানে বলা হতো মোকাসা, হ্যাঁ, এই মোকাসা বা জাগির জমি দেয়নি এমনটা কিন্তু নয়। যারা ছোট ছোট ভূমধ্যকারী বা ছোট ছোট জমিদার, যাদের আমরা ওয়াতান জায়গাদার বলছি বা ওয়াতান, যাদের অর্থাৎ জমির উপর বংশানুক্রমিক অধিকার ছিল, যাদের ক্ষমতা ছোট, এইরকম কিছু ছোট ছোট ভূমির অধিকারী লোকদের কিন্তু তিনি কিন্তু কিছু কিছু জমি বন্টন দেন, সেটা কিন্তু অস্থায়ী এবং হস্তান্তরযোগ্য, হ্যাঁ, যেটাকে আমরা বলবো সরঞ্জাম। হ্যাঁ, এটা কিন্তু শিবাজি কিন্তু সেই সময় দিয়েছিলেন। অর্থাৎ একটা জিনিস মাথায় রাখবি যে শিবাজি মধ্যস্বত্বভোগীদের ক্ষমতা খর্ব করেন, কৃষকদের সঙ্গে সরাসরি বন্দোবস্ত করেন, কিন্তু তার মানে এই নয় যে কাউকেই জাগির বা মোকাসা দেননি। কিছু ছোট ছোট ভূমধ্যকারী, যাদের আমরা বলছি ওয়াতান বা বংশানুক্রমিক, যাদের অধিকার ছিল জমির ওপর, সেই রকম কিছু জমিদারদের তিনি কিন্তু কিছু পরিমাণ জাগির বা মোকাসা দেন, যেটাকে মারাঠা আমলে বলা হতো সরঞ্জাম, সেটা কিন্তু তিনি দেন। এগুলো ছাড়াও তার আর দুটো কর ছিল, যেটা আমি আগেও বললাম, সেটা হলো চৌথ এবং স্বদেশমুখী। এবং সে দুটো কর আদায় হতো কোথা থেকে, তোরা জানিস যে মুলকাগিরি অঞ্চল, সেখান থেকে। অর্থাৎ চৌথ এবং স্বদেশমুখী যেখান থেকে আদায় হতো সেই অঞ্চলটাকেই বলা হতো মুলকাগিরি। উল্টো দিকে ভাবলে মুলকাগিরি থেকে চৌথ এবং স্বদেশমুখী এই দুটো কর আদায় হতো। এবং এই দুটো কর আদায়ের একটা কারণ ছিল যে শিবাজির যে আর্থিক সমস্যা বা আর্থিক যে দুর্বলতা সেটা কাটিয়ে ওঠা, এবং সেনাবাহিনীর ভরণ পোষণের জন্য এই অর্থটা কিন্তু তিনি ওই অঞ্চল থেকে আদায় করতেন। এবার আমরা দেখবো শিবাজির সামরিক সংগঠনের উপর। তোরা জানিস যে শিবাজি তার জীবনে দীর্ঘ সময় তিনি কিন্তু গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে গেছেন, এবং এই গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করার জন্য তিনি কিন্তু অশ্বারোহী বাহিনী বিভিন্ন সময় ব্যবহার করেছেন, এবং তার যে সামরিক সংগঠন সেটা কিন্তু মূলত অশ্বারোহী বাহিনী ভিত্তিক। এছাড়া পদাতিক বাহিনীও ছিল। তার অশ্বারোহী বাহিনীতে তার দু ধরনের সেনা ছিল। একটা ছিল পাগা, যাকে ফার্সি ভাষায় বলা হতো বর্গি বা বার্গি। এরা ছিল স্থায়ী সেনা, এরা ছিল শিবাজির স্থায়ী সেনা। আরেক ধরনের ছিল, তারা হলো শিলাদার বা শিলদার অ্যাকচুয়ালি। তাহলে এক ধরনের হলো পাগা, যারা স্থায়ী সেনাবাহিনী বা স্থায়ী সৈন্য, আর একটা ছিল শিলদার। এরা কিন্তু স্থায়ী সৈন্য নয়, এরা কিন্তু অস্থায়ী সৈন্য। এখানে মাথায় রাখ যে এই পাগা যাদের কথা বলছি, যারা স্থায়ী সেনা, তারা কিন্তু রাজকোষ থেকে বেতন পেত, এবং তাদের মানে রাষ্ট্র থেকে অশ্ব কিংবা যুদ্ধের সরঞ্জাম সেগুলো দেওয়া হতো। কিন্তু শিলদাররা কিন্তু এরকম কোনো বেতন পেত না, এরা অস্থায়ী। যখন শিবাজির প্রয়োজন হতো তখনই কিন্তু এরা যুদ্ধ করত, এবং এরা নিজেদের অস্ত্র এবং সরঞ্জাম এবং অশ্ব তারা নিয়ে আসতো, এবং যে ধরনের কাজ করতো অর্থাৎ কাজ অনুযায়ী বেতন পেত। অর্থাৎ তার সেনা সংগঠনে আমরা দুটো পাচ্ছি, একটা হলো পাগা আর একটা শিলাদার। পাগা হলো স্থায়ী সৈন্য আর শিলাদার হলো অস্থায়ী সৈন্য। যখন যেমন প্রয়োজন হতো তখন তেমনি শিলাদারদের শিবাজি ব্যবহার করত। এখানে একবার দেখে নে একটু যে শিবাজির যে অশ্বারোহী বাহিনী তার বিন্যাসটা কেমন ছিল, ওপর থেকে নিচে অবধি তার বিন্যাসটা কেমন ছিল এটা একবার দেখে নে। এখানে দেখ 25 জন পাগা অশ্বারোহী, তার উপরে রয়েছে একজন হাবলাদার, এরকম 5 জন হাবলাদারের ওপর থাকতো একজন জুমলাদার, এরকম 10 জন জুমলাদারের ওপরে থাকতো একজন হাজারি, মানে 1 হাজারি, আর এরকম 5 জন 1 হাজারির ওপরে থাকতেন একজন 5 হাজারি, এবং সবার ওপরে সেনাপতি বা স্বর্ণপদ। এটাই ছিল কিন্তু শিবাজির যে অশ্বারোহী বাহিনী, অর্থাৎ যেটা স্থায়ী অশ্বারোহী বাহিনী পাগা, তার বিন্যাস। অশ্বারোহী বাহিনীর বিন্যাস দেখলি, তার পদাতিক বাহিনীরও এরকম একটা বিন্যাস ছিল। সেই পদাতিক বাহিনীর বিন্যাসটা একবার দেখে নে। পদাতিক বাহিনীতে দেখ যে সব থেকে নিচে যে পদটা সেটাকে বলা হতো পাইক। 9 জন পাইকের ওপর থাকতেন একজন নায়েক, 5 জন নায়কের ওপর থাকতেন একজন হাবলাদার, 2 জন বা 3 জন হাবলাদারের ওপর একজন জুমলাদার, এবং 10 জন জুমলাদারের ওপর একজন হাজারি। মাথায় রাখবি যে এই পদাতিক বাহিনীতে কিন্তু 5 হাজারির কোনো স্তর ছিল না,
হাজারির ওপরে একেবারে 7,000ই। আর 7,000-এর ওপরে ছিল পদাতিক বাহিনীর প্রধান স্যার-ই-নৌবত বা স্বর্ণবত। এটাই ছিল পদাতিক বাহিনীর সেনাবিন্যাস। এখানে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো শিবাজির কিন্তু ব্যক্তিগত দেহরক্ষীও ছিল প্রায় 2,000-এর কাছাকাছি, যারা কিন্তু মানে সেই দেহরক্ষীদের বাহিনীটা কিন্তু তৈরি হয়েছিল মাভাল সৈন্যদের দ্বারা। এবং শিবাজির প্রচুর যুদ্ধ সরঞ্জাম ছিল, যেগুলো কিন্তু বেশ উন্নত এবং ব্যয়বহুল। দেখ, শিবাজির এই যে অশ্বারোহী এবং পদাতিক বাহিনীর বিন্যাস আমরা দেখলাম, তো ঠিক আছে, তার সঙ্গে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হলো শিবাজির সময় শিবাজি কিন্তু প্রচুর দুর্গ তার কিন্তু অধীনে ছিল। 240 থেকে 280টা দুর্গ তার অধীনে ছিল। ফলে দুর্গগুলি রক্ষার জন্য কিন্তু বা দুর্গগুলির উপর কর্তৃত্ব স্থাপনের জন্য কিন্তু বা পাহারা দেওয়ার জন্য কিন্তু 3জন আধিকারিকের উপর তিনি দায়িত্ব ন্যস্ত করেন, হাবলাদার, স্যার-ই-নৌবত বা সর্বনীশ। এই 3জন আধিকারিক, হাবলাদার, স্যার-ই-নৌবত বা সর্বনীশ, এদের ওপর কিন্তু তিনি দায়িত্ব দেন দুর্গগুলো রক্ষা করার। এবং এরা যৌথভাবে কাজ করত, এবং এটা করার ফলে যাতে কেউ অধিক মানে একজনের থেকে আরেকজন ক্ষমতাশালী না হয়ে ওঠে, এই জন্য এই 3জনকে এটা দায়িত্ব দেওয়া। এবং মানে অর্থাৎ এই 3জনকে দায়িত্ব দেওয়ার মাধ্যমে বা যৌথ দায়িত্ব দেওয়ার মাধ্যমে এটা পরিষ্কার, সেটা হলো যাতে কেউ কারোর থেকে ক্ষমতাশালী না হয়ে ওঠে বা কেউ বিদ্রোহ না করে বসে, যাতে অন্যজনকে দিয়ে সামাল দেওয়া যায়। এটা একটা পরিষ্কার তার ইয়ে ছিল, মোটিভ ছিল। আরেকটা দেখ, এই দুর্গের যে সম্পত্তি সেটা তত্ত্বাবধান করতো কারখান নবিশ। হ্যাঁ, সেই যে কর্মী দুর্গের সম্পত্তি তত্ত্বাবধান করতো তাকে আমরা বলছি কারখান নবিশ। হ্যাঁ, কারখানা নবিশ। ঠিক আছে, এটা একটা। শিবাজির মাথায় রাখিস, শিবাজির কিন্তু একটা নৌবাহিনীও ছিল। যদিও শিবাজির নৌবাহিনী খুব আধুনিক ছিল না, বা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার মতো নৌবাহিনী বা সেই সময় ইংরেজরা বাণিজ্য করছে সেরকম ছিল না। শুধুমাত্র শিবাজির যে বন্দরগুলো ছিল সেগুলো পাহারা দেওয়ার জন্য এই নৌবাহিনী মূলত রাখা হয়েছিল। এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানে তোরা জানিস যে আমি যখন শিবাজি আলোচনা করবো বা করেছি তখন দেখেছিস যে প্রচুর পরিমাণ পর্তুগিজ যারা বণিক তাদের কিন্তু শিবাজি চৌল, সিদ্ধি সব অঞ্চলগুলো থেকে কিন্তু তাদের বিতাড়িত করেছিল। ফলে এই পর্তুগিজদের বিতাড়িত করার জন্য কিন্তু এই নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে হ্যাঁ, এটাও ঠিক, শিবাজির নৌবাহিনী কোনো আধুনিক নৌবাহিনী কিন্তু ছিল না। অর্থাৎ বিদেশি বন্ধুদের সঙ্গে ছোটোখাটো লড়াইয়ে এবং তার যে নিজস্ব দুর্গগুলো উপকূল অঞ্চলে বা বন্দর অঞ্চলে সেগুলো রক্ষা করার জন্য এই নৌবাহিনী কিন্তু তৈরি করা। এর একটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হলো এই যে শিবাজির সেনাবাহিনী, এরা কিন্তু বছরের 4 মাস মানে বর্ষাকালটা, জুন থেকে সেপ্টেম্বর, এরা সেই সময় নিজেদের মধ্যে নিজেরা প্র্যাকটিস করতো। বাদ বাকি 8 মাস তারা কিন্তু বিভিন্ন অঞ্চলে লুটপাট করতো, যেটা আমরা অনেকবার আলোচনা করলাম চৌথ স্বদেশমুখীর কথা, মুলকাগিরি অঞ্চল থেকে। তারা কিন্তু এই বাদ বাকি 8 মাস কিন্তু তারা এইসব লুটপাট করতো। এবং এই লুটপাট থেকেই কিন্তু সেনাবাহিনীর ভরণ পোষণ হতো, লুটপাটের অর্থ থেকেই কিন্তু সেনাবাহিনীর ভরণ পোষণ হতো। এখানে একটা জিনিস মজার, সেটা হলো এই যে লুটপাট করতো সেনাবাহিনী, তার কিন্তু নিখুঁত হিসেব রাখা হতো যে কে কত পরিমাণ সম্পদ আনছে, এবং সেটা কিন্তু রাষ্ট্রকে দিত, তো সেখান থেকে তার ভাগ বাটোয়ারা হতো, তার নির্দিষ্ট ভাগের অনুপাত ছিল। ফলে কোনো সৈন্য কিন্তু যা লুটপাট করতো সেটা কিন্তু নিয়ে যেতে পারতো না বা সেটা কিন্তু ভোগ করতে পারতো না। সেখানে কিন্তু পরিষ্কার নিয়ম ছিল। এবং সেনাবাহিনীর ক্ষেত্রে আরও কিছু নিয়ম ছিল, যেমন যুদ্ধের সময় সেনাবাহিনী যদি স্ত্রী, দাসী কিংবা বাইজিকে নিয়ে যায় বা তাদের সঙ্গে থাকে, সেক্ষেত্রে সেনাবাহিনী মানে সেনারা শাস্তি পেত। এছাড়া যুদ্ধকালে বলা হতো যে নারী বা শিশুদের বন্দী হিসেবে আনা যেত না, গরু বা গাভীকে হত্যা করা যেত না। ফলে এইভাবে শিবাজি কিন্তু একটা তার সেনা সংগঠন করে তোলে, যেখানে মূলত অশ্বারোহী বাহিনীর উপর জোর দেওয়া হয়। এবং তার মধ্য দিয়ে কিন্তু শিবাজি দীর্ঘ সময়, অর্থাৎ 1680 শিবাজি মারা যাওয়ার আগেও অবধি দীর্ঘ সময় মুঘলদের সঙ্গে লড়াই করে এবং মুঘলদের হাত থেকে অনেকগুলো দুর্গ এবং অঞ্চল কিন্তু জয় করে। একই সঙ্গে দক্ষিণের যে অন্যান্য রাজ্যগুলি তাদের সঙ্গেও তিনি যুদ্ধ করেন। প্রশ্ন হচ্ছে শিবাজির অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা কীভাবে দেখবো, এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। সর্দেশাই অনেক তার প্রশংসাও করছে শিবাজি, যে তার কিছু কিছু কাজ, যেমন ধর জায়গির প্রথা বিলোপ বা মধ্যসত্যভোগীদের হাঁটিয়ে সরাসরি কৃষকদের সঙ্গে রাজস্ব বন্দোবস্ত করা, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেকে বলছে তিনি অনেক ক্ষেত্রে উদ্ভাবক, যেমন ধর পেশোয়া, মজুমদার বা আমাত্যদের তিনি ক্ষমতায় নিয়ে আসেন বা তাদের দায়িত্ব অর্পণ করেন। যদিও এক্ষেত্রে তাকে উদ্ভাবক আমরা বলবো না, তার কারণ সাউথ ইন্ডিয়ায় এই ধরনের পদগুলো আগেও ছিল, ফলে উদ্ভাবক বলা সেভাবে যায় না।
তবে অনেক সমালোচিত তিনি হয়েছেন, তার কারণ তিনি যদিও মধ্যস্বত্বভোগীদের তিনি নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তা সত্ত্বেও তার অনেক দুর্নীতিগ্রস্ত কর্মচারী যারা কিন্তু প্রচুর পরিমাণ শোষণ কিন্তু কৃষকদের উপর করেছে। ইভেন এমনকি তার যে রাজস্ব, ভূমি রাজস্বের পরিমাণ 40 থেকে 50%, সেটাও কিন্তু কৃষকদের কাছে কৃষকদের কাছে সেটা বহন করাও কিন্তু খুব শক্ত ছিল। ফলে কৃষকদের অবস্থা যে খুব ভালো ছিল এটা কিন্তু আমরা বলতে পারবো না। আর তার সঙ্গে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো যে তার যে চৌথ এবং স্বদেশমুখী আদায়, যে পার্শ্ববর্তী অঞ্চল থেকে চৌথ কিংবা স্বদেশমুখী আদায়, সেটাকেও কিন্তু অনেকে ভালোভাবে নেননি। ভিনসেন্ট স্মিথও বলেই ফেলেছেন যে এটা হলো এক ধরনের রবার ট্যাক্স, অর্থাৎ দস্যু কর। ঠিক আছে, এটা তিনি বলছেন এটাকে রবার ট্যাক্স বা দস্যু কর। এবং তিনি এটার যুক্তি হিসেবে বলতেন বিভিন্ন অঞ্চলে যে যেহেতু মুঘলরা মুঘল অঞ্চল থেকে যখন তিনি কতটুকু আদায় করতেন, তখন তিনি বলতেন যে মুঘল শাসক আমায় বাধ্য করেছে আমার প্রজাদের রক্ষা করার জন্য সৈন্য রাখতে, তাই এই সৈন্যবাহিনীর ভরণ পোষণ আমি কোথা থেকে আদায় করব? মুঘল প্রজাদের কাছ থেকে আদায় করব। অদ্ভুত যুক্তি। ফলে তার এই প্রশাসন ব্যবস্থা অনেক কিছু সমালোচিত। তা সত্ত্বেও আমরা বলবো যে খুব স্বল্প সময়ে দীর্ঘদিন যুদ্ধে ব্যস্ত থাকার মধ্য দিয়ে যেভাবে মারাঠা রাজ্যগুলিকে তিনি এক ছাতার তলায় আনেন এবং ঐক্যবদ্ধ করেন এবং একটা প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন, সেটা কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। ঠিক আছে।